স্পার্টার রাজা মেনেলাউস, তার স্ত্রীর নাম হলো হেলেন। হেলেন ছিলেন পৃথিবীর সর্বোত্তমা সুন্দরী, সর্বশ্রেষ্ঠা, সর্বোত্তমা অপরূপা সুন্দরী। ট্রয়ের রাজপুত্র প্যারিস, তিনি কি করেন না হেলেনকে অ্যাবডাক্ট করেন, অর্থাৎ অপহরণ করে নিয়ে চলে যান। ক্ষুব্ধ অপমানিত মেনেলাউস এবার কি করলেন না ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এটা করার জন্য সমস্ত গ্রিক বীররা একত্রিত হলো। তাদের মধ্যে একজন ছিলেন ওডিসিয়াস। ইন ল্যাটিন কি বলা হয় তাকে? রোমানরা তাকে কি বলে? ইউলিসিস। এই যে গ্রিক বীররা, তার মধ্যে একজন ছিলেন ওডিসিয়াস, আরও একজন ছিলেন, তিনি হলেন অ্যাকিলিস। অ্যাকিলিসকে যুদ্ধে যাওয়ার জন্য রাজি করিয়েছিলেন কে না এই ওডিসিয়াস। সমগ্র গ্রিক যে সেনাবাহিনী, তাকে লিড করেছিলেন অ্যাগামেমনন। ইনি কে না এই স্পার্টান কিং, এই গ্রিক কিং মেনেলাউসের ভাই। এই যে গ্রিস এবং ট্রয়ের মধ্যে এই যে যুদ্ধ, এই যে এপিক ব্যাটল, এটাকে নিয়ে এপিক লিখলেন কে? অন্ধ কবি হোমার। এই এপিকের নাম কি? ইলিয়াড। তাহলে ইলিয়াডের মধ্যে গ্রিক এবং ট্রয় নগরীর যুদ্ধের কথা বলা হয়েছে। এই যুদ্ধ কত বছর ধরে চলেছিল? 10 ইয়ার্স, 10 বছর ধরে চলেছিল। যুদ্ধের শেষের দিকে গ্রিক বীরেরা তারা হতাশ হয়ে পড়েছিলেন, ভেবেছিলেন যে পরাজয় নিশ্চিত। এই যে দুর্ভেদ্য ট্রয় নগরীর যে দুর্ভেদ্য প্রাচীর, এই দুর্ভেদ্য প্রাচীরকে আমাদের দ্বারা ভেদ করা সম্ভব নয়। তখন ওডিসি ট্রোজান হর্স, তার যে বিখ্যাত যে আইডিয়া কাঠের ঘোড়া, কি করলো গ্রিকরা? কি করলো না সুবিশাল একটি কাঠের ঘোড়া নির্মাণ করলো এবং সেই ঘোড়ার পেটের মধ্যে করে শত সহস্র গ্রিক সেনা তারা লুকিয়ে থাকত। ট্রয় ভাবল যে গ্রিকরা এরা পরাজয় স্বীকার করে নিয়েছে, এরা ভয়ে পালিয়েছে, এবং সমুদ্র তীরে এসে দেখলো যে বিশাল বড় একটা কাঠের ঘোড়া। তারা এটাকে গ্রিকদের শিল্প স্থাপত্যের নিদর্শন ভেবে ভাবলো এটা আমাদের জন্য ওরা রেখে গেছে, তো চলো এটাকে আমরা ট্রয় নগরীতে নিয়ে যাই। রাত্রিবেলাতে পৃথিবীর বুকে যখন রাতের আধার নেমে এলো, তখন সেই ঘোড়ার পেটের মধ্য থেকে সেই দরজা খুলে শত সহস্র গ্রিক সেনানি তারা নেমে পড়ল এবং সমগ্র ট্রয় নগরীকে তারা জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিল। তাই এটাই মোটামুটিভাবে ইলিয়াড, এই এপিকের এই মহাকাব্যের বিষয়বস্তু। সেখানে গ্রিক এবং ট্রয় এদের মধ্যে যুদ্ধের কথা বলা হয়েছে। এই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে এবার বাড়ি ফেরার পালা। ওডিসিয়াস তিনি সমুদ্র পথে, তার বাড়ি কোথায়, তার রাজ্য কোথায়? ইথাকাতে তিনি ফিরতে চলেছেন। সেখানে কে রয়েছে? তার কুইন পেনেলোপ। আর কে রয়েছে? তার পুত্র টেলিম্যাকাস।
এই যে তার সমুদ্র যাত্রা করে ওডিসির বাড়ি ফিরে আসা, এটাও দীর্ঘ 10 বছর লেগেছিল। এক দুঃসাহসিক রোমাঞ্চকর অভিযানের সাক্ষী থাকল কোন মহাকাব্য? ওডিসি। ওডিসিতে কি বলা হয়েছে না, ওডিসিয়াসের বাড়ি ফেরার কথা বলা হয়েছে। সমুদ্রের উপর দিয়ে তার যে দুঃসাহসিক রোমাঞ্চকর অভিযান, সেই অভিযানের কথা বলা হয়েছে। 10 বছর ধরে তিনি সমুদ্রের উপর দিয়ে পাড়ি দিয়েছেন। দেখা গেছে যে লোটাস খাদকদের দ্বীপে তিনি পৌঁছেছেন, যেখানে লোটাস নামক একটা ফুল বা ফুলের মধু খেয়ে তার যে সঙ্গীরা তারা অতীতের কথা ভুলে গেছে, তারা কিছুতেই আর বাড়ি ফিরতে চাইছে না। তাদেরকে সেখান থেকে উদ্ধার করে তিনি আবার জাহাজে ফেরত এনেছিলেন। কতগুলো জাহাজ ছিল তার? 12টা। আবার দেখেছি আমরা যে এক চোখো দানব পলিফেমাস যে কি করেছিল, যে বিশালাকায় গুহার মধ্যে গুহার মুখটাকে পাথর দিয়ে আটকে এদেরকে ওডিসিয়াস সহ তার যে সঙ্গী নাবিকরা তাদেরকে ভিতরে সে আটকে রেখেছিল এবং প্রত্যেক দিন দুজন দুজন করে সে খেত। এরপরে কি হয় না, বিশাল বড় কাঠের একটা বর্ষা টাইপের অস্ত্র করে ওডিসিয়াস তার চোখে আক্রমণ করেছিলেন এবং চোখে তাকে অন্ধ করে দিয়েছিলেন। এই যে পলিফেমাস এক চোখো দানব, সাইক্লপসদের দ্বীপ, এর বাবা হচ্ছে পসাইডেন, সমুদ্র দেবতা পসাইডেন। তিনি কি করলেন না, এরপরে বারবার করে বাধা তৈরি করতে থাকলেন, বিভিন্ন দুর্যোগের মধ্যে ফেলতে থাকলেন ওডিসিকে, যাতে করে সারাটা জীবন তার সমুদ্রেই কেটে যায়। 10 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থেকে ওডিসি বাড়ি ফিরে এলেন। আরও দেখেছি যে সাইরেনদের গান, যে গান শুনে যারা সেই গান শুনছে, সেই নাবিকরা শোনা মাত্রই কী করছে না, সমুদ্রে ঝাঁপ দিচ্ছে, মৃত্যুর মুখোমুখি হচ্ছে। তা ওডিসি কী করলেন, তাদের কানে মোম গুঁজে দিলেন এবং নিজেকে শক্ত থামের সঙ্গে, মাস্তুলের সঙ্গে নিজেকে বেঁধে রাখলেন এবং সেই গানকে তিনি উপভোগ করতে থাকলেন, সাইরেনদের গান। আবার দেখেছি যে টাইনিসিরাস সে কী করেছে না, ওডিসিয়াসের যে সহ নাবিক যারা, তাদেরকে শূকরে পরিণত করেছে। তো সেখানে গিয়েও ওডিসি কি করলেন না, তার সহযাত্রীদের তিনি উদ্ধার করলেন। আবার দেখেছি যে 6 মুখ দানব স্কিলা, তার সঙ্গে এনকাউন্টার করে ওডিসি সেখান থেকেও জয়যুক্ত হয়ে তিনি ফিরে এলেন। তো এরকম অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতাকে নিয়ে ফিরে আসা নিয়ে অন্ধকবি হোমার লিখলেন ওডিসি। তো এই যে 10 বছর কেটে গেল, 10 বছর পরে ওডিসিয়াস তিনি বাড়িতে ফিরে এলেন এবং সেখানে দেখা গেল যে পেনিলোপের পানিগ্রাহী পানিপ্রার্থী বহু ব্যক্তি রয়েছে। সেখানে তিনি এক ছদ্মবেশে গেলেন এবং তার যে ধনুক, সেটা তো কেউ তুলতে পারেনি, তিনি তুললেন এবং নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত করে তিনি পেনিলোপকে আবার লাভ করলেন এবং ইথাকায় তিনি তার রাজদণ্ডকে কায়েম করলেন। তো এখান থেকেই কবিতাটা শুরু হয়েছে, তারপরে আমরা পড়ব। এটা একটা সাইড গেল, এর আরও সাইড রয়েছে যে কোন পরিস্থিতিতে, কোন সেটিংয়ে, কোন ব্যাকগ্রাউন্ডে কবি আলফ্রেড লর্ড টেনিসন এই কবিতাটি লিখেছেন। 1831 খ্রিস্টাব্দ, তার বাবা তিনি মারা গেলেন। সমস্ত পরিবারের দায়িত্ব কার কাঁধে এসে পড়ল না, টেনিসনের কাঁধে এসে পড়ল। তার মধ্যে 3 জন ভাই, তারা মেন্টালি ইল, 3 ভাই মেন্টালি ইল, তারা মানসিক রোগী। 1833 খ্রিস্টাব্দ, তার ফার্স্ট
অক্টোবর। কি হলো না, তার যে কেমব্রিজ ফ্রেন্ড, তার নাম কি? আর্থার হেনরি হ্যালাম। বন্ধু মারা গেল, যার সঙ্গে টেনিসনের বোন এমিলি, তার বিয়ে হওয়ার কথা ছিল। মানসিকভাবে ভগ্ন, দুঃখিত, জর্জরিত, হতাশাগ্রস্ত টেনিসন 1833 খ্রিস্টাব্দের 19 দিন পরে 20 অক্টোবর লিখলেন ইউলিসিস, এই কবিতাটি। দ্য পোয়েম রিকলস Dante's Inferno। এখানে আমরা কি দেখেছি একটু বলে নিই, যে দান্তে কল্পনায়, ভার্জিল তো তার অনেক আগে, ভার্জিলের সঙ্গে তিনি হেল এ গেছিলেন, তার যে 8th সার্কেল, সেখানে গিয়ে দান্তে কার সঙ্গে সাক্ষাৎ করলেন? কার সঙ্গে তার সাক্ষাৎ হলো না? ইউলিসেস। সেখানে গিয়ে ইউলিসেসের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। কেন তাকে নরকে কেন পাঠানো হয়েছে? তোমরা এই কবিতা যখন পড়বে দেখবে যে তিনি তার যে ডিউটি, সেই ডিউটিটাকে পালন করেননি, ডোমেস্টিক ডিউটি। কি দেখা যাবে? তিনি তার স্ত্রীর প্রতি বিরক্ত, বৃদ্ধা স্ত্রী, পুত্রের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই, সর্বোপরি প্রজাদের উপরে তার কোনো দায়বদ্ধতা নেই। তিনি তাদেরকে বর্বর প্রজাতি বলে উল্লেখ করেছেন, যারা শুধু খায়, দায় আর ঘুমায়। তাহলে রাজার যে দায়িত্ব প্রজা পালন, সেটা থেকে তিনি বিরত হয়েছিলেন। এই ডিউটিটাকে ডিজায়ারের জন্য তিনি অবহেলা করেছিলেন। কিসের ডিজায়ার? টু অ্যাকোয়ার নলেজ, এটাকে তিনি অবহেলা করেছিলেন। আর একটা কি? আর একটা কারণ কি ছিল? ট্রজান হর্স। এই যে কাঠের ঘোড়া তিনি নির্মাণের বুদ্ধি দিয়েছিলেন, দিয়ে যে ডিসেপশন, ছলনার আশ্রয় নিয়েছিলেন, এই দুটো কারণে। তাহলে এখান থেকেও এটাও তাকে, টেনিসনকে প্রম্পট করেছিল এই কবিতাটি লেখার জন্য। তো এই কবিতাটি ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, অমিত্রাক্ষর ছন্দ, ব্ল্যাঙ্ক ভার্স। আয়াম্বিক পেন্টামিটারে এন্ড রাইমটা এখানে নেই আর কি। ইনফার্নোর যে 26th ক্যান্টো, সেখানে ইউলিসিসের সঙ্গে তার সাক্ষাতের কথা বলা আছে। যাই হোক, এই কবিতাটি ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। এটা একটি ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ, এখানে স্পিকার, বক্তা, তিনি বলে চলেছেন এবং যে লিসনার তারা কিন্তু নিশ্চুপ। তাদের যে রিয়াকশন সেটা বক্তার মধ্য দিয়েই প্রকাশিত হবে। ড্রামাটিক ব্যাপারটা তো অবশ্যই থাকবে, নাটকীয়তা তো অবশ্যই থাকবে। এখানে স্পিকার একজন, তিনি একাই বলে চলেছেন, আর বাকিরা লিসনার। তো মোটামুটি এই ব্যাপারগুলো জানলেই হবে। এবার আমরা সরাসরি কবিতাটার মধ্যে প্রবেশ করব। তো চলো আমরা দেখি। ইট লিটল প্রফিটস। ইট লিটল প্রফিটস মানে হচ্ছে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। দ্যাট, যে অ্যান আইডল কিং, এক অলস রাজা, বাই দিস স্টিল হার্থ। স্টিল মানে কি না? স্থির।
স্টিল মানে হলো স্থির, আর হার্থ মানে হচ্ছে অগ্নিকুণ্ড, চুল্লির সামনের অংশ অগ্নিকুণ্ড, অগ্নিকুণ্ড, বা এটা লেখো চুল্লির সামনের অংশ। এই যে স্টিল হার্থ, এটা কি করেছে না ডোমেস্টিক লাইফকে ইন্ডিকেট করেছে। এটা কিসের উদাহরণ না মেটোনমি। যেমন দেখো যে দিল্লি বলেছে, জবাবে ইসলামাবাদ কোনো উত্তর দেয়নি। দিল্লি কি কথা বলতে পারে না? দিল্লির সরকার বলেছে, জবাবে ইসলামাবাদ কোনো উত্তর দেয়নি, অর্থাৎ ইসলামাবাদের পাকিস্তানের সরকার বলেছে। তাহলে একটা ওয়ার্ড দিয়ে একজনকে দিয়ে আর একজনকে বুঝিয়ে দিচ্ছি, একটা ওয়ার্ডের মাধ্যমে আর একটা আইডিয়াকে প্রকাশ করছি। এটা হলো মেটোনমির উদাহরণ। ঠিক সেরকমভাবে স্টিল হার্থ, এটার দ্বারা আমরা ডোমেস্টিক লাইফকে ইন্ডিকেট করছি। এটা হলো এটা একটা ফিগার অফ স্পিচ, এটা মেটোনমির উদাহরণ। অ্যামং দিজ ব্যারেন ক্র্যাক্স, ব্যারেন মানে কি বন্ধা, অনুর্বর, আর ক্র্যাক্স মানে হচ্ছে খাড়া পাহাড়গুলো, খাড়া পাহাড়গুলো। তাহলে স্পিকার বক্তা কি বলতে চাইলেন যে এই যে চারিদিকে যে আনপ্রোডাক্টিভ যে ব্যাপারটা, এই ব্যাপারটা একেবারেই প্রফিটেবল নয়, কোনো লাভ নেই এইসব ব্যাপারে। কি বলছেন? ম্যাস্ট উইথ অ্যান এজেড ওয়াইফ, ম্যাস্ট মানে হচ্ছে উপযুক্ত হয়ে, উপযুক্ত হয়ে, এজেড ওয়াইফ মানে বয়স্কা, যার বয়স হয়ে গেছে, পেনিলো, এ তো বয়স হয়ে গেছে। আই মেট অ্যান্ড টোল, মেট মানে পরামর্শ প্রদান করি বা প্রয়োগ করি, মেট প্রয়োগ করি, আর ডোল মানে বিতরণ করি, ডিস্ট্রিবিউট করি, বিতরণ করি। আনইকুয়াল লজ, আনইকুয়াল মানে হচ্ছে বৈষম্যপূর্ণ, অসম, লজ আইন, কাদের উদ্দেশ্যে? আনটু এ স্যাভেজ রেস, স্যাভেজ মানে কি বর্বর, অসভ্য, আর রেস মানে হচ্ছে জাতি। এই যে আমার প্রজারা, এরা হলো বর্বর অসভ্য জাতি, এদেরকে আমি কি করছি না, এদেরকে আমি ডিস্ট্রিবিউট করছি, প্রদান করছি, বিতরণ করছি কি না অসম আইন, বৈষম্যে পরিপূর্ণ আইন। এই যে স্যাভেজ কথাটা আনলেন কবি, অসভ্য বর্বর, এটা তার কোন মেন্টালিটিকে প্রকাশ করেছে? কলোনিয়ালিজম। অসভ্য বর্বর জাতি কারা? তারা ভারতবর্ষ, আফ্রিকান কান্ট্রি, এইসব সেই সময়কার নিরিখে বলছি। যাই হোক, এটা ব্রিটিশরা মনে করত। আনটু এ স্যাভেজ রেস দ্যাট হোড, যে স্যাভেজ রেস সে কী করে? সঞ্চয় করে, হোড সঞ্চয় করে, আর কি করে? হোড অ্যান্ড স্লিপ, এবং ঘুমায়, আর কি করে? শুধু খায়, অ্যান্ড ফিট, খাওয়া দাওয়া ঘুমানো ছাড়া তাদের আর কিচ্ছু নেই। অ্যান্ড নো নট মি, এবং তারা আমাকে জানে না। এই যে খাওয়া দাওয়া এবং ঘুমানো, আমোদ ফুর্তিতে জীবন কাটানো, এটা বোধহয় সম্ভবত শেক্সপিয়ারের দ্বারা কবি টেনিসন প্রভাবিত। হ্যামলেটের সলিলোকি যদি আমরা দেখি, আমরা যদি পড়ি, সেখানে দেখব কি দেখেছি আমরা। হোয়াট ইজ আ মান ইফ হিজ চিফ গুড অ্যান্ড মার্কেট অফ হিজ টাইম বি বাট টু স্লিপ অ্যান্ড ফিড।
স্লিপ অ্যান্ড ফিড, এ বিস্ট নো মোর। যাই হোক, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি রেস্ট নিতে পারি না, ছেড়ে থাকতে পারি না। কোনটাকে? ট্রাভেলকে। ট্রাভেল অর্থাৎ অভিযান। নিত্য নতুন অভিযান ছাড়া আমি থাকতে পারি না, থাকা সম্ভব নয় আমার পক্ষে। আই উইল ড্রিঙ্ক, আমি পান করব জীবন সুধাকে। আই উইল ড্রিঙ্ক লাইফ, জীবন সুধাকে আমি পান করব। টু দ্য লিজ, টু দ্য লিজ মানে শেষ ফোঁটা পর্যন্ত। টু দ্য লিজ, শেষ ফোঁটা। এখানে ওয়াইনের সঙ্গে তুলনা করা হলো। এই যে এর যে নিচে, একদম নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে সর্বোত্তম। তা এখানে কথক, স্পিকার, বক্তা তিনি বললেন যে জীবনের শেষ ফোঁটাটুকু, অর্থাৎ জীবনকে তার শেষ পর্যন্ত, জীবনের শেষ পর্যায় পর্যন্ত তিনি জীবনকে উপভোগ করবেন। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। অল টাইমস, সারাটা জীবন ধরে। আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, আমি উপভোগ করেছি জীবনকে গ্রেটলি, দারুণভাবে। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আবার কষ্টও পেয়েছি প্রচণ্ডভাবে। তিনি যে শুধুমাত্র আনন্দই পেয়েছেন তা নয়, জীবনে তিনি সাফারও করেছেন। বোথ উইথ দোজ, এই যে এনজয়মেন্ট এবং সাফারিং তাদের সঙ্গেই তিনি করেছেন। দ্যাট লাভড মি, যারা আমাকে ভালোবেসেছে। এবং অ্যান্ড অ্যালোন, কখনো আমি নিঃসঙ্গ একাকী হয়েও সাফার করেছি। অনশোর, উপকূলে, কখনো তার জাহাজ ডুবি হয়ে গেছে, 12টা জাহাজ, সব জাহাজই তার ডুবে গিয়েছিল, তিনি একা ফিরেছিলেন। যাই হোক, উপকূলে জাহাজ ডুবি হয়েছে, তিনি সাঁতরে সাঁতরে উপকূলে গেছেন, তিনি সাফার করেছেন। অ্যান্ড হোয়েন, এবং যখন থ্রু স্কার্ডিং ড্রিফটস, স্কার্ডিং মানে লেখো ঝঞ্ঝা তাড়িত, ঝঞ্ঝা, ঝঞ্ঝা তাড়িত, ঝঞ্ঝা বিক্ষুব্ধ। ড্রিফটস, ড্রিফট মানে হচ্ছে বড় যে ওয়েভ, তরঙ্গগুলো, বড় তরঙ্গগুলি। ড্রিফটস, দ্য রেনি হায়ার্ডিস, হায়ার্ডিস ঝড়ের ইঙ্গিতবাহী রোহিণী ক্ষেত্র। এ কনস্টিলেশন অফ স্টার্স, সাতটা সপ্ত তারকার, সপ্ত তারার সমন্বয়, যা কিনা ঝড়কে, বৃষ্টিকে আনয়ন করে। দ্য নেম অফ এ স্টার ক্লাস্টার অ্যান্ড এ গ্রুপ অফ নেমস ইন গ্রিক মাইথোলজি, গ্রিক পুরাণে। যাই হোক, এরপরে দেখো, ভেক্সড দ্য ডিম সি, ভেক্সড মানে উত্তাল করেছিল, আর ডিম সি মানে হচ্ছে ঘোলাটে, ঘোলাটে সমুদ্র। তাহলে পুরো লাইনটার মানে কি হলো? থ্রু স্কার্ডিং ড্রিফটস দ্য রেনি হায়ার্ডিস ভেক্সড দ্য ডিম সি, ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঘোলাটে সমুদ্র, সেই অসম সমুদ্র যা ভীষণভাবে উত্তাল, যা ভীষণভাবে ঝঞ্ঝা বিক্ষুব্ধ, যা সর্বগ্রাসী, সেই সমুদ্রের সঙ্গে যুদ্ধ করে, তার বিরুদ্ধে যুদ্ধ করে আমি আমার অভিযানকে, দুঃসাহসিক অভিযানকে আমি উপভোগ করেছি। আই অ্যাম বিকাম এ নেম, আমি বিখ্যাত হয়েছি। ফর, ফর মানে হচ্ছে কারণ। ফর অলওয়েজ রোমিং, আমি সর্বদা রোম করে গেছি, ঘুরে গেছি, অভিযান করেছি। উইথ এ হাংরি হার্ট, এক ক্ষুধার্ত হৃদয় নিয়ে। হৃদয়ের কি খিদে পেয়েছে? নিশ্চয়ই না।
সেই হৃদয়, সেই মানসিকতা যা ভীষণভাবে নলেজকে গ্যাদার করতে চায়, ইনডোমিটেবল স্পিরিট টু অ্যাকোয়ার নলেজ, নলেজকে গ্যাদার করতে চায়, এক্সপিরিয়েন্সকে গ্যাদার করতে চায়। অদম্য স্পৃহা, মাচ আই হ্যাভ সিন অ্যান্ড নোন, আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনেছি। সিটিজ অফ মেন, মানুষদের, নগরকে, শহরকে দেখেছি। অ্যান্ড ম্যানার্স, ম্যানার্স মানে হচ্ছে আচরণ, তাদের আচরণকে দেখেছি। ক্লাইমেটস, তাদের জলবায়ুকে দেখেছি, বুঝেছি, অনুভব করেছি। কাউন্সিলস, মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদকে দেখেছি, সভাকে দেখেছি। গভর্নমেন্টস, গভর্নমেন্টস, সরকারকে দেখেছি। মাইসেলফ নট লিস্ট, আমাকে, মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, আমাকে যে ন্যূনতমভাবে আমাকে সম্মান দেওয়া হয়নি তা নয়, বাট অনার্ড দেম অল, বাট অনার্ড অফ দেম অল, তাদের সবার মাঝে আমি ভীষণভাবে সম্মানিত হয়েছি, সম্মান লাভ করেছি। অ্যান্ড ড্রাঙ্ক ডেলাইট, এবং আমি পান করেছি, অর্থাৎ উপভোগ করেছি। কাকে? ডেলাইট মানে হচ্ছে আনন্দ, আনন্দ ভোগ করেছি, আমি আনন্দ পেয়েছি। জীবনের আনন্দ আমার কাছে অধরা থাকেনি। অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, কিসের আনন্দ, কোথায় আনন্দ পেয়েছি? না যুদ্ধের আনন্দ পেয়েছি। কাদেরকে সঙ্গে নিয়ে? উইথ মাই পিয়ার্স, আমার সমকক্ষ ব্যক্তিরা, আমার সহযোগীরা। পিয়ার্স, সমকক্ষ বীর যারা ব্যক্তিরা, তাদেরকে নিয়ে আমি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছি, বীরত্বের পরিচয় দিয়েছি এবং সেই ব্যাপারকে আমি উপভোগ করেছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, বহু দূরবর্তী। রিঙ্গিং মানে হচ্ছে কোলাহলপূর্ণ, রিঙ্গিং প্লেন্স মানে হচ্ছে প্রান্তর, অফ উইন্ডি ট্রয়, ঝোড়ো ট্রয়, উইন্ডি অর্থাৎ ট্রয়ের যুদ্ধের কথা বলা হচ্ছে এখানে, ঝোড়ো, উইন্ডি ট্রয়। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড। আই অ্যাম এ পার্ট, পার্ট মানে কি? অংশ, এই সমস্ত কিছুরই অংশ। দ্যাট আই হ্যাভ মেড, যেগুলোর সঙ্গে আমি সাক্ষাৎ করেছি, আমি তাদের সাক্ষাৎ পেয়েছি, তাদের সমস্ত কিছুরই আমি পার্ট। ইয়েট, তবুও। অল এক্সপিরিয়েন্স, আমার এই যে অভিজ্ঞতা, ইজ অ্যান আর্চ। আর্চ, আর্চ মানে হলো খিলান। এরকম অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ, খিলান, হোয়ার থ্রু, যার মাধ্যমে, যার মাধ্যমে গ্লিমস, জলজল করে, গ্লিমস, জলজল করে, ঝিকমিক করে, প্রতিভাত হয়, উজ্জ্বলতা প্রাপ্ত হয়। দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড,
আনট্রাভেলড যেটাকে আমি ভ্রমণ করিনি, অদেখা জগৎ, অদেখা পৃথিবী, আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন, যার সীমানা, এই সীমানাটা, মার্জিনটা, হুজ মার্জিন ফেডস, ঝাপসা হয়, মিলিয়ে যায়, ঝাপসা হয়ে যায়, মিলিয়ে যায়। হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার, চিরতরে এবং চিরতরে, হোয়েন আই মুভ, যখন আমি এগিয়ে চলি। অর্থাৎ এই যে আর্চ, তিনি এগিয়ে আসছেন, এটা আবার পিছিয়ে যাচ্ছে, আবার তিনি যাচ্ছেন, এটা আবার পিছিয়ে যাচ্ছে। তোমরা মাঠে দেখবে যে হরাইজন, দিগন্ত রেখা, তুমি যত এগোবে সে তত পিছিয়ে যাবে। অর্থাৎ তার যে অদম্য নলেজ গ্যাদার করার যে ইচ্ছা, জানার ইচ্ছা, সেই জানা যেন শেষ হয় না, একটার পর একটা তিনি এক্সপ্লোর করছেন, একটার পর একটা তিনি এক্সপ্লোর করছেন। এটাই এখানে বোঝাতে চাওয়া হয়েছে। এখানে একটু তোমাদেরকে বলে নিই, ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ হোয়ার থ্রু, দেখো আইডিয়া যে কনভে করা হচ্ছে সেটা শেষ হচ্ছে না, যে সমস্ত এক্সপিরিয়েন্সই হচ্ছে খিলান, যার মাধ্যমে গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, জল জল করে ওঠে সেই অদেখা পৃথিবী, হুজ মার্জিন ফেডস, যার যে সীমা রেখা, আমি যত এগিয়ে যাচ্ছি তত সে মিলিয়ে যাচ্ছে। হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার, চিরতরে চিরতরে, হোয়েন আই মুভ, যখন আমি এগিয়ে চলি। তাহলে অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ হোয়ার থ্রু, শেষ হয়নি। গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস, কোনো কমা কিছু নেই। ফর এভার অ্যান্ড ফর এভার, হোয়েন আই মুভ, ফুল স্টপ। এই যে শেষ হলো না, শেষ হইয়াও হইল না, পরের লাইনে গেলাম, তারপরের লাইনে গিয়ে শেষ করলাম। এই যে শেষ হচ্ছে না, এটা কিসের উদাহরণ? এনচ্যাম্পমেন্ট। ম্যাথিউ আর্নল্ড এই তিনটি লাইন সম্বন্ধে কি বলেছেন দেখো, তিনি তার বিরক্তিকে প্রকাশ করেছেন। দিস থ্রি লাইন্স বাই দেমসেলভস টেক আপ নিয়ারলি অ্যাজ মাচ টাইম অ্যাজ এ হোল বুক অফ দ্য ইলিয়াড। এই যে তিনটি লাইন, এটা কি করছে না, নিয়ে নিচ্ছে টেক আপ নিয়ারলি অ্যাজ মাচ টাইম অ্যাজ এ হোল বুক অফ দ্য ইলিয়াড। ইলিয়াড পুরো বইটার সমান টাইম এটা নিয়ে নিচ্ছে। কে বললেন? ম্যাথিউ আর্নল্ড। যাই হোক, পরে দেখো, হাউ ডাল ইট ইজ টু পজ, ডাল মানে কি? অর্থহীন। ইট ইজ টু পজ, বিরতি নেওয়াটা, টু পজ, থেমে যাওয়াটা সত্যিই অর্থহীন। টু মেক অ্যান এন্ড, যাত্রাটাকে শেষ করে দেওয়া, এটা অর্থহীন। টু রাস্ট আনবার্নিশড, আনবার্নিশড মানে হচ্ছে পালিশহীন, মরচে পড়ে যাওয়া। টু রাস্ট, পালিশহীন হয়ে, রাস্ট মানে হচ্ছে মরচে পড়ে যাওয়া, মরচে পড়ে যাওয়াটা ঠিক না। টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ, শাইন না করে চকচক, শাইন মানে কি? চকচক করা। অব্যবহৃত হয়ে মরচে পড়ে নষ্ট হয়ে যাওয়াটা একেবারেই কাম্য নয়। And though to breathe were life, যেন শ্বাস নেওয়াই ছিল জীবন। লাইফ পাইলড অন লাইফ, জীবনের উপরে জীবন, স্তূপীকৃত জীবন, কিন্তু আমার তো জীবন একটাই। ওয়ার অল টু লিটিল অ্যান্ড অফ ওয়ান টু মি, ওয়ার অল টু লিটিল, অতি অল্প, আর আমার কাছে তো একটাই মাত্র জীবন পড়ে রয়েছে, আমার কাছে তো একটাই মাত্র জীবন পড়ে রয়েছে, এবং সেই জীবনের আর বেশি বাকি নেই আমার। তাই আমাকে জীবনকে উপভোগ করতে হবে, এক্সপ্লোর করতে হবে, অজানাকে আবার নতুন করে জানতে হবে, আবার আমাকে বেরিয়ে পড়তে হবে। লিটলি রিমেন্স, খুব কমই অবশিষ্ট রয়েছে। রিমেন্স মানে অবশিষ্ট থাকা। বাট এভরি আওয়ার ইজ সেভড, প্রত্যেকটা ঘন্টা
এটাকে সেভ করা হয়েছে, এটাকে বাঁচিয়ে রাখা হলো, বাঁচিয়ে ফ্রম দ্য ইটার্নাল সাইলেন্স। অন্তহীন সাইলেন্স, নৈশব্দ, অর্থাৎ মৃত্যুর কথা বলা হয়েছে। এখান থেকে একটা একটা ঘন্টাকে বাঁচিয়ে রেখে সেই এক একটা ঘন্টাকে আমি উপভোগ করব, অজানাকে জানব, অচেনাকে চিনব। সামথিং মোর, আরও কিছু, এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, ব্রিঙ্গার আনয়নকারী, নতুন নতুন জিনিসকে আনয়ন করতে হবে, নতুন নতুন কিছুকে শিখতে হবে। এ ব্রিঙ্গার অফ নিউ থিংস। অ্যান্ড ভাইল ইট ওয়ার, ভাইল মানে বৃথা, অফ লিটিল ওয়ার্থ, ফর সাম 3 সানস টু স্টোর, 3টি সান বলতে 3 দিন, অ্যান্ড হোড মাইসেলফ, স্টোর করা মানে হচ্ছে সঞ্চয় করা, মজুত করা, হোড মাইসেলফ, নিজেকে এইভাবে 3 দিন ধরে নিজেকে ঘরে বন্দি রাখার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমার একেবারেই ভালো লাগছে না। অ্যান্ড দিস গ্রে স্পিরিট, এই যে ধূসর সত্তা, অর্থাৎ তার যে বয়স হয়েছে, বয়সের হারে তিনি নুব্জ, ধূসর সত্তা। ইয়ার্নিং ইন ডিজায়ার, ব্যাকুল হয়ে কামনা করছে, ইয়ার্ন করছে, ব্যাকুল হয়ে কামনা করছে, তার মধ্যে ডিজায়ার রয়েছে, তিনি বেরিয়ে পড়তে চান, ইয়ার্নিং রয়েছে, ইয়ার্নিং ইন ডিজাকুল হয়ে কামনা করছে, টু ফলো নলেজ, জ্ঞানকে আহরণ করতে চান তিনি, লাইক এ সিঙ্কিং স্টার, সিঙ্কিং স্টার মানে হচ্ছে অস্তগামী নক্ষত্র, অস্তগামী নক্ষত্রের মতো। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, বিয়ন্ড মানে কি, ওপারে। দ্য আটমোস্ট বাউন্ড মানে হচ্ছে চরমতম সীমা, চরম সীমা। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, হিউম্যান থট মানে হচ্ছে মনুষ্য ধারণা, অস্তগামী নক্ষত্রের মতো জ্ঞানের অনুসরণ করতে মনুষ্য ধারণার চরমতম সীমার ওপারে। দিস ইজ মাই সন, দিস ইজ মাই সান, এই হলো আমার পুত্র, মাইন আমার, ওন প্রিয়, টেলিম্যাকাস, এই হলো আমার প্রিয় পুত্র টেলিম্যাকাস, টু হুম যাকে আই লিভ, আমি সঁপেছি, লিভ দিয়েছি, সঁপে দিয়েছি, কি সঁপেছি সেটা এবার আমরা দেখব। দ্য সেপ্টার, সেপ্টার মানে হচ্ছে শাসনভার, রাজদণ্ড। দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল, এই দ্বীপ, এই দ্বীপপুঞ্জ, শাসনভার এবং এই দ্বীপভূমিকে আমি তার হাতে সঁপে দিয়েছি। ওয়েল লাভড অফ মি, ওয়েল লাভড অফ মি, আমার অত্যন্ত স্নেহের, ওয়েল লাভড মানে হচ্ছে অত্যন্ত স্নেহের। ডিসার্নিং, ডিসার্নিং মানে হচ্ছে সমজদার, সক্ষম, সমজদার। ডিসার্নিং টু ফুলফিল, পূরণ করতে সক্ষম, তার মধ্যে সেই সমজদারিত্ব রয়েছে। দিস লেবার, এই দায়িত্ব, এই দায়িত্ব পূরণ করতে, এই দায়িত্ব পালনে সে সম্পূর্ণরূপে সক্ষম। বাই স্লো প্রুডেন্স, স্লো মানে হচ্ছে ধৈর্যশীল, আর প্রুডেন্স মানে হচ্ছে বিচক্ষণতা, ধৈর্যশীল আর প্রুডেন্স মানে হচ্ছে বিচক্ষণতা। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড, মাইল্ড মানে সভ্য করে তুলবে, সে সুসভ্য করে তুলবে, কাকে, কাদেরকে,
মাইল্ড করবে, সভ্য করবে, সুসভ্য করবে কাদেরকে? এ রাগেড পিপল। রাগেড মানে হচ্ছে বর্বর। এই বর্বর জাতি, এই অসভ্য জাতিকে সে মাইল্ড করবে, সুসভ্য করে গড়ে তুলবে তার ধৈর্যশীল বিচক্ষণতার দ্বারা। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ। সফট ডিগ্রিজ, থ্রু সফট ডিগ্রিজ মানে পরিমিত শাসনের দ্বারা বা সাহায্যে, মধ্য দিয়ে সাবডিউ দেম, তাদেরকে সে নিয়ন্ত্রণ করবে। টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড। ইউজফুল মানে প্রয়োজনীয়, অ্যান্ড দ্য গুড ভালো কাজে লাগাতে, ভালো কাজে লাগাতে সে সক্ষম হবে। মোস্ট ব্লেমলেস ইজ হি। ব্লেমলেস মানে দোষবিহীন, ত্রুটিবিহীন। সে সবথেকে বেশি দোষবিহীন, তার মধ্যে কোনো ত্রুটি নেই। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার। স্ফিয়ার মানে কি? জগৎ। এই জগতের মাঝে, কোন জগতের মাঝে? দেখো, সেন্টার্ড মানে হচ্ছে মাঝে অবস্থান করছে। ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিজ। কমন ডিউটিজ মানে তোমরা সবাই জানো সাধারণ দায়িত্ব। এই সাধারণ দায়িত্বের মাঝে সে ভীষণভাবে দোষবিহীন, ভীষণভাবে সে ফ্লেক্সিবল, ভীষণভাবে সুইটেবল। ডিসেন্ট সে উপযুক্ত, নট টু ফেল, ডিসেন্ট। নট টু ফেল সে ব্যর্থ হবে না। ইন অফিসেস অফ টেন্ডারনেস। ইন অফিসেস অফ টেন্ডারনেস মানে হচ্ছে স্নেহ প্রদর্শনের দায়িত্বে। তার মধ্যে দায়বদ্ধতা রয়েছে, ডোমেস্টিক ডিউটি পালনে সে সক্ষম। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন, এবং প্রদান করে মিট যথোপযুক্ত, উপযুক্ত। অ্যাডোরেশন মানে হচ্ছে ভক্তি, শ্রদ্ধা। অ্যাডোরেশন ভক্তি, মিট যথোপযুক্ত, যথোপযুক্ত। পে মানে প্রদান করা। তোমরা সবাই জানো। টু মাই হাউস হোল্ড গডস। আমার যে গৃহ দেবতা রয়েছে, যে গৃহ দেবতা রয়েছেন তার উদ্দেশ্যে, তার উদ্দেশ্যে। হোয়েন আই এম গন, আমি যখন চলে যাই, সে তার এই ডোমেস্টিক ডিউটিগুলোকে খুব ভালোভাবেই সে পূরণ করে, পূরণ করতে সক্ষম হয়েছে, সক্ষম হয় সে। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, সে তার কাজ করে, আমি আমার কাজ করি। দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই দেখা যায় বন্দর। পোর্ট মানে হচ্ছে বন্দর। আমাকে আবার বেরোতে হবে জ্ঞানের অন্বেষণে, জ্ঞানের অন্বেষণে। দ্য ভেসেল, ভেসেল মানে জাহাজটি। ওই যে জাহাজটা দেখছো, জাহাজ। দ্য ভেসেল পাফস, হাওয়া টানে, হাওয়া টানে। কোথায় হাওয়া লেগেছে? পাফস হার সেল, তার পালে। ওই যে দূরে যে বন্দর, ওখানে যে জাহাজটি রয়েছে, ওর পালে ও হাওয়া টানছে, পালে হাওয়া লেগেছে। দেয়ার লাইজ দ্য পোর্ট, দ্য ভেসেল পাফস হার সেল। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ। গ্লুম মানে হচ্ছে প্রতিভাত হয়, গ্লুম প্রতিভাসিত হয়, প্রতিভাত হয়। কি না? ডার্ক ঘন অন্ধকার, রাতের আধার। ব্রড সিজ গভীর সমুদ্র, গভীর সমুদ্রে রাতের আধার নেমে এসেছে, ঘন অন্ধকারে ঢেকে গেছে গভীর সমুদ্র। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ মাই ম্যারিনার্স, ওহে আমার সহযাত্রী নাবিকেরা। সোলস, সোল বলতে এখানে সত্তা। দ্যাট হ্যাভ টয়েল্ড,
যে সত্তা, যে মানুষেরা, যে নাবিকেরা পরিশ্রম করেছে, হ্যাভ টয়েলড অ্যান্ড রট, কাজ করেছে। ওয়ার্ক, ওয়ার্ক এই ওয়ার্ডটার সঙ্গে তোমরা পরিচিত, এটা আর্কেইক ইউজ। এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রট, রট, রট। তাহলে কি হলো? সোলস দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রট, সেই সমস্ত সত্তারা, সেই সমস্ত নাবিকেরা যারা পরিশ্রম করেছে, কাজ করেছে। অ্যান্ড থট উইথ মি, এবং আমার সঙ্গে তারা ভেবেছে। দ্যাট এভার, এভার মানে হচ্ছে সর্বদা, এভার সর্বদা। দ্যাট এভার উইথ এ ফ্রলিক, ফ্রলিক মানে হচ্ছে উল্লসিত, উল্লসিত, উল্লাসে মুখর। উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক, ওয়েলকাম মানে কি? অভ্যর্থনা। তাহলে ওয়েলকাম টুক মানে অভ্যর্থনায় গ্রহণ করেছে। দ্য থান্ডার, বজ্রপাতকে, অ্যান্ড দ্য সানশাইন, সূর্যের আলোকে, অ্যান্ড অপোজড, এবং বাধা দিয়েছে, ফ্রি হার্টস, মুক্ত মনকে, মুক্ত হৃদয়কে, ফ্রি ফোর হেডস, ফোর হেড মানে ললাট, ফোর হেডস ললাট গুলি, কপাল গুলি। ফোর হেডস, ইউ অ্যান্ড আই আর ওল্ড, তোমরা এবং আমি, আমরা বৃদ্ধ হয়েছি, বয়স আমাদেরকে গ্রাস করেছে। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, আমাদের বয়স বেড়ে গেছে ঠিকই, আমরা বৃদ্ধ হয়েছি ঠিকই। হ্যাথ, হ্যাথ এটা আর্কেইক ইউজ, আর্কেইক ইউজ। এটা হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে কনভে করেছে, হ্যাজ। হ্যাভ ইয়েট হিজ অনার, এই যে বৃদ্ধ বয়স, বৃদ্ধ হয়েছি আমরা, তার কিন্তু তার সম্মান বোধ, সম্মান তার রয়েছে। অ্যান্ড হিজ টয়েল, এবং তার মধ্যে কর্ম প্রচেষ্টা রয়েছে। টয়েল কর্ম প্রচেষ্টা। অ্যান্ড হিজ টয়েল ডেথ ক্লোজেস অল, মৃত্যু সবাইকে থামিয়ে দেয়, মৃত্যু সবার জীবনে ইতি টানে, মৃত্যু সবাইকে থমকে দেয়। বাট সামথিং এয়ার দ্য এন্ড, এয়ার মানে বিফোর, এটাও আর্কেইক ইউজ, পূর্বে, আগে। এয়ার বিফোর, আগে, পূর্বে, কার পূর্বে? বাট সামথিং এয়ার দ্য এন্ড, শেষ হয়ে যাওয়ার পূর্বে এখনও অনেক কিছু করা যেতে পারে, এখনও মনের প্রচেষ্টাকে জাগিয়ে রাখা যাবে, এখনও এক্সপ্লোর করা যাবে, এক্সপ্লোর করতে হবে। বাট সামথিং এয়ার দ্য এন্ড, সাম ওয়ার্ক অফ নোবেল নোট, নোবেল নোট গৌরবজনক, গৌরবজনক কাজ থেকে পিছিয়ে গেলে হবে না, পালিয়ে গেলে হবে না। সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, মে ইয়েট বি ডান, এখনও করা যেতে পারে, সেটা সম্পূর্ণ করার সময় এখনও চলে যায়নি। নট আনবিকামিং মেন, আনবিকামিং মানে হচ্ছে, লেখো, বেমানান, বেমানান মানুষ। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, বেমানান মানুষেরা নয় যারা কি করেছে? স্ট্রোভ, প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কাদের সঙ্গে? কার সঙ্গে? উইথ গডস। ট্রয়ের যুদ্ধে, ইলিয়াডে আমরা দেখেছি দেবতারা অংশগ্রহণ করেছিলেন। ট্রয়ের পক্ষ নিয়েছিলেন জিউস এবং গ্রিকদের পক্ষ নিয়েছিলেন এথেনা। ঠিক একই রকমভাবে মহাভারতের যুদ্ধে আমরা দেখেছি
কৃষ্ণ রথের সারথি হয়েছেন, যদিও তিনি যুদ্ধে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেননি। এবং এও দেখেছি যে কর্ণের কবচ কুণ্ডল নেওয়ার জন্য দেবতা ইন্দ্ররাজ তিনি ভিক্ষুকের বেশে এসে তার কাছে ভিক্ষা চেয়েছিলেন এবং ভিক্ষা স্বরূপ দানবীর কর্ণ তাকে কবচ কুণ্ডল প্রদান করেছিলেন। যাই হোক, that strove with gods, the lights begin to twinkle from the rocks. ওই যে পাহাড়গুলি ওখান থেকে আলো ঝিকমিক করছে, আলোর দিশা দেখা যাচ্ছে। দ্য লং ডে ওয়েন্স, দীর্ঘদিন ফুরায়, ওয়েন্স মৃদু হয়, ফুরিয়ে যায়, ফুরোয়, ওয়েন্স দীর্ঘদিন ফুরিয়ে যায়। দ্য লং ডে ওয়েন্স, দ্য স্লো মুন ক্লাইমস, ধীর গতির চাঁদ আকাশে ওঠে, উদিত হচ্ছে, ক্লাইমস উদিত হয়, ধীর গতির চাঁদ সে আকাশে ওঠে। দ্য স্লো মুন ক্লাইমস দ্য ডিপ মোনস, মোনস মানে কি? বিলাপ, গভীর বিলাপ। রাউন্ড উইথ মেনি ভয়েসেস, বিলাপ আবর্তিত হয় বহু কণ্ঠে। উইথ মেনি ভয়েসেস, বিলাপ, গভীর বিলাপ, গভীর বিলাপ আবর্তিত হয়। উইথ মেনি ভয়েসেস, বহু কণ্ঠে, বহু কণ্ঠে। কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুরা এসো। ইট ইজ নট টু লেট, বেশি দেরি হয়ে যায়নি, অনেক দেরি হয়ে যায়নি। টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, নতুন জগৎ, নতুন পৃথিবী খোঁজার জন্য। সিক, খোঁজা, দেরি হয়ে যায়নি, বেশি দেরি হয়নি। ও হে বন্ধুরা তোমরা এসো। নিউয়ার ওয়ার্ল্ড, এখানেও সেই কলোনিয়াল ইন্টেন্ট, কলোনিয়ালিজম, নতুন নতুন দেশকে অধিকার করব, দখল করব, অধিগ্রহণ করব, নেটিভ বানাবো, বর্বর জাতিকে শাসন করব। এটা তাদের সৌভাগ্য যে বর্বর জাতিকে আমরা শাসন করছি। এটা কারা বলতো? ব্রিটিশরা বলতো। যাই হোক, টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, পুশ অফ, ভেসে চলো, ভেসে চলো, পুশ অফ। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, শৃঙ্খলাবদ্ধ হয়ে বসো। সিটিং ওয়েল ইন অর্ডার। স্মাইট, স্মাইট মানে হচ্ছে দাঁড় দিয়ে আঘাত করা, নৌকার দাঁড় দিয়ে আঘাত করা। স্মাইট দ্য সাউন্ডিং ফারোজ, সাউন্ডিং ফারোজ, শব্দময় ঢেউগুলি, ঢেউগুলি। অর্থাৎ যখন জাহাজ যাচ্ছে, লাঙল যখন মাঠে চালানো হয়, সেই লাঙল যাওয়ার ফলে কি হয় না, নিচে এইভাবে দাগ তৈরি হয়। ঠিক তেমনভাবে জাহাজ যখন যাচ্ছে সে কি করছে না, ঢেউ কেটে কেটে বেরোচ্ছে। এই ফারোজ আর এই ঢেউ কেটে কেটে বেরিয়ে যে পথটা করা, এই যে ব্যাপারটা, এটাকে কম্পেয়ার করা হয়েছে, এক জায়গায় আনা হয়েছে। যাই হোক, দ্য সাউন্ডিং ফারোজ ফর মাই পারপাস হোল্ডস, আমার উদ্দেশ্য হল, হোল্ড মানে হচ্ছে হলো কি, টু সেল বিয়ন্ড দ্য সানসেট, সেল ভেসে চলবো, আমি কোথায় যাব, বিয়ন্ড দ্য সানসেট, সূর্যাস্তেরও ওপারে আমি যাব। অ্যান্ড দ্য বাথস, এবং যেখানে ডুব দেয়, স্নান করে, অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, পশ্চিমের যে তারকারা রয়েছে তারাগুলো ডুবে যায়, ডোবে, সেই কথাটাকে এখানে বলা হয়েছে। যেখানে পশ্চিম আকাশে, পশ্চিম দিকে, পশ্চিম প্রান্তে
আকাশের তারারা ডুব দেয়, স্নান করে, ওই সূর্যাস্তের ওপারে আমি ভেসে চলবো আনটিল আই ডাই, যতক্ষণ না, যতদিন না পর্যন্ত আমি মারা যাচ্ছি। ইট মে বি, এটা হতে পারে, দ্যাট দ্য গালফস, গালফস মানে কি, উপসাগর, গালফস উপসাগর। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, ওয়াশ আস ডাউন মানে হচ্ছে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে, ভাসিয়ে নিয়ে যাবে, অর্থাৎ সংগ্রামের মুখোমুখি হব আমরা, আমরা আবার সংগ্রাম করব। পৌঁছাবো, টাচ মানে পৌঁছাবো, দ্য হ্যাপি আইলস, সেই যে স্বর্গতুল্য, স্বর্গতুল্য যে দ্বীপ রয়েছে সেটাকে আমরা টাচ করব, সেখানে আমরা পৌঁছাবো। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, এবং সেই মহান অ্যাকিলিসের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে, আমি সাক্ষাৎ করব। অ্যাকিলিস তো ট্রয়ের যুদ্ধে মারা গিয়েছিলেন, তাহলে সেই অ্যাকিলিসের সঙ্গে তিনি কিভাবে দেখা করবেন, কিভাবে সম্ভব সেটা, তিনি তো মারা গেছেন। তো চলো আমরা আরেকটু আলোচনা করি যে সেই সময়ে গ্রিকরা, ইউরোপিয়ান কান্ট্রির মানুষেরা তারা বিশ্বাস করতো যে পৃথিবীটা গোল নয়, পৃথিবীর শেষ রয়েছে, আর পৃথিবীটাকে ঢেকে রয়েছে জল। তারা শেষটা কোথায় ভাবতো পৃথিবীর, না স্ট্রেট অফ জিব্রাল্টার, এইটা ধরো ইউরোপ, এইখানটায় স্ট্রেট অফ জিব্রাল্টার রয়েছে, আর এই পাশে কে রয়েছে, না আফ্রিকান কান্ট্রি। তারা ভাবতো যে এই যে এইটাই হচ্ছে শেষ, পৃথিবীর শেষ সীমানা, তারপরে এইটা আছে, এখানে ছোট্ট দেশগুলো রয়েছে, দ্বীপগুলো রয়েছে, তারা ভাবতো যে এগুলো হচ্ছে হেভেন। তারা ভাবতো যে এগুলোতে যে সোল, যে আত্মা, বীরদের যে আত্মা, মানুষের যে আত্মা, তারা এখানে তারা বসবাস করে, এখানে তারা থাকে। তা ইউলিসিস তিনি কি ভাবছেন, যে এখানে তিনি যাবেন এবং এখানে গিয়ে তার যে প্রিয় বন্ধু সেই গ্রেট বীর অ্যাকিলিস, তার সঙ্গে তার সাক্ষাৎ ঘটবে। সেই জন্য বলছেন যে to sail beyond the sunset and the baths of all the western stars until I die. It may be that the gulfs will wash us down. It may be we shall touch the happy isles. Happy isles বলতে স্বর্গতুল্য, স্বর্গতম দ্বীপভূমি, এইগুলোর কথা বলা হয়েছে, যেখানে অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, এখানে গ্রেট অ্যাকিলিসের সঙ্গে তার সাক্ষাৎ হবে। হুম উই নিউ, যাকে আমরা চিনি। তো মাচ ইজ টেকেন, যদিও অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু আমার চলে গেছে, অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি। মাচ অ্যাবাইডস, অনেক কিছু অবশিষ্ট আছে, অবশিষ্ট অ্যাবাইডস আছে। মাচ অ্যাবাইডস and though we are not now, and though we are not now that strength, আমাদের যে আগের শক্তি ছিল সেই শক্তি, দৈহিক শক্তি আমাদের আর নেই। হুইচ ইন ওল্ড ডেজ, আমাদের পুরানো দিনগুলোতে মুভড, নাড়িয়ে দিত, মুভড নাড়িয়ে দিয়েছিল, নাড়িয়ে দিত, নাড়িয়ে দিত, নাড়িয়ে দিত। আর্থ অ্যান্ড হেভেন, স্বর্গ মর্তকে, দ্যাট হুইচ উই আর, এখন আমরা যা আছি আমরা তাই। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, ওয়ান ইকুয়াল টেম্পার, আমাদের মধ্যে কি রয়েছে, অভিন্ন মানসিকতা রয়েছে। মানসিকতা কিন্তু আমাদের একই রয়েছে। টু এক্সপ্লোর করব, নলেজকে আহরণ করব, অভিন্ন মানসিকতা। হিরোইক হার্টস মানে হচ্ছে বীরত্বপূর্ণ হৃদয়ের অভিন্ন মানসিকতা, বীরত্বপূর্ণ হৃদয়, এর যে অভিন্ন মানসিকতা, সেদিক থেকে কিন্তু আমরা
সৌভাগ্যবান, আমাদের অভিন্ন মানসিকতা রয়েছে, যদিও মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, দুর্বল হয়ে গেছে সময়ের দ্বারা, অ্যান্ড ফেট নিয়তির দ্বারা, ফেট মানে নিয়তি, ভাগ্য, বাট স্ট্রং ইন উইল, স্ট্রং মানে কি দৃঢ়, ইন উইল মানে কি ইচ্ছা শক্তি, আমাদের ইচ্ছা শক্তি কিন্তু প্রবল, ইচ্ছা শক্তির কোনো কমতি নেই আমার মধ্যে, আমার সহযাত্রীদের মধ্যে। টু স্ট্রাইভ, স্ট্রাইভ মানে হচ্ছে কঠিন, টু স্ট্রাইভ কঠিন লড়াই এ, কঠিন লড়াইয়ে, টু সিক অন্বেষণে, আবিষ্কারে, অভিন্ন মানসিকতা, আমরা হার মানব না, হার মানতে রাজি নই, হার না মানায়, হার মানব না, হার না মানায়। নলেজকে আহরণ করতে হবে, নিত্য নতুন নিউয়ার ওয়ার্ল্ডকে জানতে হবে, ঘরে বসে থাকলে হবে না। এই যে লাস্ট লাইনটা, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড, এখানে দান্তের ইনফ্লুয়েন্সকে লক্ষ্য করা যায়। দান্তেস্ক ড্যামনেবল ডিজায়ার ফর নলেজ বিয়ন্ড অল বাউন্ডস, সমস্ত বাউন্ডকে, সমস্ত ডিউটিকে অবহেলা করে নলেজের জন্য আগ্রাসী ডিজায়ার, আকাঙ্ক্ষা। এখানে অ্যাফার্মেশন থেকে, অ্যাফার্মেশন থেকে আন্ডারকাট আয়রনিকে দেখতে পাই, যেখানে হিন্ট অ্যাড করা হচ্ছে স্যাটানের দিকে, কারেজ নেভার টু সাবমিট অর ইল্ড। কোথায়? প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্ট বাই জন মিল্টন।